দেখুন, বেকার কলতলার ঝগড়া করে কোনো লাভ নেই। একদল বলবেন হকারদের উচ্ছেদ করবে না তো করবেটা কি, বেশ করেছে, ওদেরকে কোলের ওপরে বসিয়ে রাখবে নাকি। আরেক দল বলবে এইভাবে মানুষের ওপর অত্যাচার করছে সরকার, রক্তচোষা সরকার, মানবিক নয় একেবারে দানবিক সরকার, ইত্যাদি এবং ইত্যাদি। প্রথম দল বাকিদের বলবে সেকুমাকু, পরের দল বাকিদের বলবে আদানির পোষা গোষ্ঠী। এই সব বলতে বলতে মারামারি করতে করতে একে অপরের কলার ধরতে ধরতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। অত সময় নষ্ট করে কি লাভ বলুন তো? মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে, আমরা বরং ছোটতে সারি। এমনিতে আমার গলাটাও আজ একটু মচকে আছে, তাই বেশি সময় নেব না। নমস্কার, আমি পৌলমী। আর হ্যাঁ, আগের দিন দেখলাম কমেন্টে একজন প্রশ্ন করছেন, আপনি আপনার প্রত্যেকটা পর্বের নামটা কেন বলছেন বলুন তো এখন? আসলে কি বলুন তো, 5-6 বছর হয়ে গেছে তো, তারপরেও দেখছি যে কমেন্টে অনেকেই আমাকে পৌলমী, পল্লবী, পালামৌ এরকম অনেক কিছু বলেই ডাকছেন। তো তাই ভাবলাম তাদের জন্য নামটা একটু বলে দিই, যাতে এবার থেকে তারা পৌলমীকে পৌলমী বলেই ডাকেন। যাকগে, তো কোথায় আমরা ছিলাম? মূল কথা কি, হকার উচ্ছেদ। এই হকার উচ্ছেদ অত্যন্ত ইন্টারেস্টিং একটি জিনিস, জানেন তো? সবাই চায় উচ্ছেদ করতে, আবার সবারই প্রাণ কাঁদে গরিব হকারদের জন্য। আসলে এটা খুব প্রাঞ্জল একটা ভোটের খেলা। তখন 2024, হঠাৎ শোনা গেল বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন, আমি নিজে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। কেন? হঠাৎ এমন কি হলো যে তিনি এইরকম একটি ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি বুলডোজারের সামনে এসে দাঁড়াবেন? এই 2024-এর তখন সময়টা খুব মজার ছিল। তখন তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে দারুণ ফলাফল করার পরেও সবে বুঝতে শুরু করেছে যে শহুরে ভোটাররা তো তৃণমূলের হাতছাড়া হয়ে যাচ্ছে, শহুরে ভোটাররা আস্তে আস্তে বেঁকে বেঁকে চলে যাচ্ছে বিজেপির দিকে। কি করা যায়? এই ভোটারদের ফিরিয়ে আনতে তৃণমূল কংগ্রেসের সরকার তখন একেবারে মরিয়া, এবং মরিয়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি পন্থা বের করলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তখন দেখলো যে শহরে প্রচুর হকাররা রয়েছে, হকারদের খুব বাড়াবাড়ি হয়ে গেছে, শহরের সমস্ত ফুটপাথগুলো দখল করে করে হকাররা বসে রয়েছে। তো এই হকারদের যদি ফুটপাথ থেকে তুলে দেওয়া যায়, তাহলে শহরের মানুষজন খুশি হবেন, তারা ফুটপাথের ওপর দিয়ে সুন্দর চলাচল করতে পারবেন, প্ল্যাটফর্মে যাতায়াত করতে পারবেন, খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবেন, তারা খুব খুশি হবেন, ভোটাররা আবার ফিরে আসবেন। তো সেই শহুরে ভোটারদের নিজের দিকে আনার জন্য, ভোটারদের এই অঙ্কটা বসাতে, ভোটারদের খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক ঘুষি বসিয়ে দিলেন গরিব হকারদের মাথার ওপর। হকার উচ্ছেদ শুরু হয়ে গেল। আর তখন সেই হকারদের সামনে ঢাল হয়ে এসে দাঁড়ালেন একজন ব্যক্তি। কে তিনি? কে আবার? জননেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি এসে বললেন যে এটা একেবারে ঠিক হচ্ছে না, এটা তো সরকারের ঔদ্ধত্য, এরকম চলতে পারে না, এই গরিব মানুষগুলোর উপর এইভাবে অত্যাচার চলতে পারে না। আর এটাকে আটকানোর জন্য যদি প্রয়োজন হয় আমি একা লড়াই করব, আমি নিজে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবো। যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব, বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে? নিয়ে আসুন। এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। আমি এবার আমি কিন্তু এটা নিজের ইচ্ছা মতো একেবারেই কিচ্ছু কাটাকুটি করিনি। বিজেপি বেঙ্গল যেভাবে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের ভিডিওটা পোস্ট করেছিল, আমি একদম সেভাবেই আপনাদের সামনে রেখেছি। কোথাও কোনো এক্সট্রা পাকামি কাটাকুটি কিন্তু আমি করিনি। যা করেছে বিজেপি বেঙ্গল যেভাবে পোস্ট করেছিল সেটাই আমি আপনাদের দেখালাম। এবারে বেশ কিছু মানুষ আছেন যারা বলবেন যে না,
হতেই পারে না। আমাদের মহামহিম এরকম কোনো কথা বলতেই পারেন না, আমরা বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে চলুন, আরও বেশ কিছু মণিমাণিক্য সেই সময়কার আছে, সেগুলো আমরা বরং একসঙ্গে পড়ি। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, স্ক্রিনে আপনারাও দেখতে পারবেন, আপনারাও আমার সঙ্গে পড়তে থাকুন। সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে, দখলদার উচ্ছেদে বাধা দিতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াতে রাজি আছেন। দখলদার উচ্ছেদ করতে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তা অমানবিক বলে মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন তিনি বা তার দল বেআইনিভাবে সরকারি জমি অধিগ্রহণের পক্ষে নেই, কিন্তু রাজ্যের সর্বত্র নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করতে হবে। এর জন্য আগে রাজ্য সরকারকে SOP স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে হবে বলেও দাবি করেছেন শুভেন্দু। আচ্ছা, বর্তমানে সরকারের আমলে এই যে সমস্ত হকারদেরকে তুলে দেওয়া হচ্ছে, উচ্ছেদ হচ্ছে, দখলদারি মুক্ত করা হচ্ছে জায়গাগুলো, সেখানে কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এই সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে এ সম্পর্কে, সেটা কি আপনি জানেন? মানে অনেক খুঁজেও চারিদিকে তো কিছুই পাওয়া যাচ্ছে না সেরকম কোনো নির্দেশিকা। আপনি কি জানেন? আপনার কাছে সেরকম কোনো তথ্য থাকলে একটু জানাবেন। আপনাদের অনেকের কাছেই তো আবার হোয়াটসঅ্যাপেও অনেক কিছু আসে, তো সেখান থেকে একটু জানাতে পারেন। এরপর সংবাদ মাধ্যমে আরো লেখা হচ্ছে, নিজেদের অবস্থান ব্যাখ্যা করে শুভেন্দু আরো বলেন, পুরো এলাকায় পরিচ্ছন্নতার পক্ষে বিজেপি, কিন্তু আমাদের প্রশ্ন, দার্জিলিং থেকে দীঘা, কলকাতা থেকে কাকদ্বীপ সর্বত্র এই কাজ করা হচ্ছে কি, নাকি কেবল বিধাননগর, হাতিবাগান সহ উত্তর এবং দক্ষিণ কলকাতার বিশেষ কিছু এলাকায় এই অভিযান চলছে? জেলা থেকে যে গরিব মানুষেরা প্রতিদিন কলকাতায় এসে সামান্য হকারি করে পেট চালান, এটা কি শুধু তাদের জন্য, না গোটা রাজ্যে এই নিয়ে কোনো নীতি তৈরি হয়েছে? আমার দাবি, প্রথমে একটি SOP তৈরি করতে বলুন, সরকারি জমি চিহ্নিত করুন, মানুষকে নোটিশ দিয়ে জমি ছাড়তে বলুন। এইটাও কিন্তু একদম ঠিক বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে সব জায়গায় একসঙ্গে কেন হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র কয়েকটা জায়গায় কেন করছে? সব জায়গা, রাজ্যের একটা যদি নিয়ম হয় তাহলে সেটা তো সব জায়গার জন্য প্রযোজ্য হবে। সেরকম নিয়ম কি সব জায়গার জন্য তৈরি করা হয়েছে? সব জায়গা থেকে কি এই উচ্ছেদের অপারেশন চলছে? যেমন ধরুন, এখন আপনারা জানেন এই যে হকার উচ্ছেদের সমস্ত ঘটনা ঘটছে, আমরা জানি যে কলকাতায় অত্যন্ত ঘিঞ্জি, খুব খারাপ অবস্থা একটা জায়গা রয়েছে, আর সেই জায়গাটার নাম হলো বড় বাজার কিংবা ভবানীপুর চত্বর। ভবানীপুরেও এরকম রয়েছে। ভবানীপুর হচ্ছে সেই জায়গা, যে জায়গা শুভেন্দু অধিকারীকে এবারে কিন্তু বিরাট জয় উপহার দিয়েছে। সেখানেও দখলদারি ভালোই চলছে, তো সেখানে এই ধরনের কাজগুলো কেন হচ্ছে না বলুন তো? সে সম্পর্কে কোনো রকম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, কোনো নীতি, সেগুলো কি দেখতে পাওয়া যাচ্ছে? মানে এখন তো মনে হচ্ছে এইগুলো পড়তে পড়তে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে টাইম মেশিনে করে এসে প্রশ্নগুলো রেখে দিয়ে যাচ্ছেন। কি কিউট ব্যাপারটা! হকার উচ্ছেদ করার পর প্রান্তিক গরিব মানুষকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। মুখ্যমন্ত্রী তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন তিনি অনেক চাকরি দিয়েছেন, এবার কয়েক লক্ষ হকারকেও চাকরি দিন। কে বলছেন? শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি কি আপনার সরকারের তরফ থেকে এইরকম কোনো নীতি গ্রহণ করেছেন যে প্রান্তিক মানুষ যাদের এই কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে বা যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে? সেরকম কোনো ভাবনা চিন্তা আপনার সরকারের তরফ থেকে কি করা হচ্ছে? ডবল ইঞ্জিন সরকার, তারা মানুষের জন্য কিছু করতে পারবেন না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইলে করতে পারবেন না, এটা তো হতে পারে না। ডবল ইঞ্জিন সরকারের কাছে তো অনেক বেশি ক্ষমতা, অনেক বেশি রিসোর্সেস রয়েছে। আপনারা জানেন যে আজ রেলমন্ত্রী তিনি কিন্তু এসেছিলেন পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন, কথা বলেছেন। সেক্ষেত্রে যাদের ওই সমস্ত জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনা, সেই নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক কি হয়েছে? সেরকম কোনো ভাবনা চিন্তার কথা কি সামনে আসবে? কিংবা ধরুন, আমি এটাও বলছি না যে যাদের উচ্ছেদ করা হয়েছে সবার জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে। দেখুন, সেটা তো করা সম্ভব নয়, সেই রকম ইউটোপিয়ার কথা আমি বলছি না, কিন্তু আপনাদের সরকারের তরফ থেকে, বর্তমান আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এইরকম কোনো অপারেটিং প্রসিডিওর বা নীতিকে গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে সত্যিই যাদের দরকার, যারা প্রান্তিক মানুষজন, তাদের চিহ্নিত করে তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা যাতে করে দেওয়া যায়? কিংবা খুব বৃদ্ধ মানুষ, বৃদ্ধ প্রান্তিক মানুষ কোনো রকমে হকারি করে দিন চালাচ্ছিলেন, তাদের চিহ্নিত করে যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। প্রচুর বৃদ্ধ মানুষেরাও তো ছিলেন, যেমন ধরুন আমার আপনার বাবার বয়সী যে মানুষেরা রয়েছেন, বা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অধিকারীর পিতার বয়সী যারা রয়েছেন, যাদের দোকানপাট সমস্ত কিছু উচ্ছেদ করা হয়েছে, তাদের যদি আলাদা করে চিহ্নিত করা যায় এবং তাদের জন্য যদি একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেটা কি করা যেতে পারে না? সেই নিয়ে কি এই সরকার কিছু ভাবনা চিন্তা করছেন? মানে দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মত বদলে গেছে, সেই কথাগুলো তিনি ভুলে গেছেন, এটা তো হতে পারে না। এখনো তার মানে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী মহাশয় এই কথাগুলোতেই বিশ্বাস করেন, এই মতেই বিশ্বাস করেন। তাহলে তার সরকারের তরফ থেকে সেরকম কোনো ব্যবস্থা কি দেখতে পাওয়া যাচ্ছে? এরপর আমরা আর একদিন দেখব, শুক্রবারও অন্যায়ভাবে এই অত্যাচার চললে আমরা হকারদের পাশে থাকব। প্রয়োজনে আমি নিজে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। লালবাজারের পুলিশ অন্যায়ভাবে গরিব মানুষদের ব্যবসার জিনিস তুলে নিয়ে যাচ্ছে, এটা মানবতা বিরোধী কাজ। কলকাতা সহ বিভিন্ন পুরসভা এলাকায় তৃণমূলের থেকে বিজেপি বেশি ভোট পেয়েছে, এটা ওদের সেই হারের জ্বালার বহিঃপ্রকাশ। হকার উচ্ছেদ হলে সকলে বাধা দিন, আমরা পাশে থাকব। আমি আমার দলের কর্মীদেরও অনুরোধ করব, আশা করছি মুখ্যমন্ত্রী যে অমানবিক নির্দেশ দিয়েছেন তা দ্রুত প্রত্যাহার করবেন। বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এখানেই প্রশ্ন ওঠে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন যখন এই হকার উচ্ছেদের প্রতিবাদ করছেন, এই অমানবিকতার প্রতিবাদ করে এই সমস্ত কথাগুলো বলছেন, তখন কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের এই কথাগুলো খুবই ভালো লেগেছিল এবং তারা পূর্ণ সমর্থন করে শুভেন্দু অধিকারীর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাহলে তাদেরই আজ এই ধরনের কথাগুলো শুনতে এত খারাপ লাগছে কেন বলুন তো? এবং তারই সঙ্গে বলে রাখি, এই যে কথাগুলো শুভেন্দু অধিকারী বলেছেন, একটা সংবাদ মাধ্যম নয়, 3টে সংবাদ মাধ্যমের কপি কিন্তু আমার কাছে রয়েছে। TV9 বাংলা, আনন্দবাজার, ইটিভি ভারত। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন তখন তিনি এই হকার উচ্ছেদের বিরোধিতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হকার উচ্ছেদ করছে, সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হকারদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন, এভাবে উচ্ছেদ করা যাবে না বলেছেন। তিনি বলেছেন যে পুনর্বাসন দিতে হবে, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আজ শুভেন্দু অধিকারীর সরকার হকার উচ্ছেদের দিকে এগিয়ে গেছে এবং ওই ভোটের আগে আর ভোটের পরে শুধু দুটো পরিবর্তন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে হকার উচ্ছেদ করতে পারছেন না এই বলে শুভেন্দু অধিকারী চিৎকার করতেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কই বড় বাজারে তো হকার উচ্ছেদ করতে পারছেন না এই বলে এখন বাকিরা চিৎকার করছেন। দেখুন, এটা বারবারই দেখতে পাওয়া গেছে। হকার সমস্যার সমাধান করা মানে শুধুমাত্র হকারদের উচ্ছেদ করে দিলেই সেটার সমস্যার সমাধান হয়ে গেল তা নয়। আপনাকে যদি একটা অপারেশন করতে হয় তাহলে শুধুমাত্র পেটটা কেটে দিলেই সমস্যার সমাধান তা তো নয়। কাটা জায়গাটা আবার জোড়া লাগাতে হবে, সেই জায়গাটা সঠিকভাবে হিল করছে কিনা, সেরে উঠছে কিনা সেদিকেও আপনাকে নজর রাখতে হবে। এর আগে শুভেন্দু অধিকারী 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে হকার উচ্ছেদের প্রতিবাদ করেছিলেন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন বামেদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যখন বামেদের তরফ থেকে অপারেশন সানশাইন করে হকারদের উচ্ছেদ করা হচ্ছিল। এখন 2026-এ এসে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী, তার সরকারের আমলে সেই বামেরা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শুভেন্দু অধিকারীর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন যে এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না, পুনর্বাসন দিতে হবে, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। মূল বিষয়টা কি? হকার সমস্যার সমাধান যদি সত্যি করতে কেউ চায়, সত্যি যদি এই সমস্যার একেবারে মূলে গিয়ে সমাধান করতে হয়, তাহলে 4টে পদক্ষেপ তো নিতেই হবে এবং সেই 4টে পদক্ষেপ সোজাও হবে না বা সেই 4টে পদক্ষেপ সকলের পছন্দও হবে না। প্রথম পদক্ষেপ হচ্ছে, একটা জায়গা যখন পরিষ্কার করা হচ্ছে সেখানে প্রথমে 1 মাস সময় দিতে হবে, অন্ততপক্ষে 1 মাস সময় দিতে হবে যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের। দ্বিতীয়ত, হকার উচ্ছেদ করার পর প্রথমেই একদম প্রান্তিক মানুষজন, যারা গরিব বৃদ্ধ মানুষজন, যারা যারা এই হকারি করে দিন চালাতেন, তাদের চিহ্নিত করে প্রথমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তৃতীয়, একটা জায়গা পরিষ্কার করার পর সেখান থেকে সবাইকে সরিয়ে দেওয়ার পর আবার যাতে কেউ টাকা খেয়ে এভাবে হকার বসাতে না পারেন সেই দিকে নজর রেখে পার্মানেন্ট সলিউশন করতে হবে, যাতে কিছুদিন পরেই আবার সেই একই পরিস্থিতি তৈরি না হয়। এবং 4, সরকারকে এই কাজটা করতে হলে সকলকে নিয়ে করতে হবে, সবাইকে এর মধ্যে ইনক্লুড করে করতে হবে। সবকা সাথ সবকা বিকাশ, অর্ধেকটা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্ধেকটা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু এই গোটাটা বিজেপির সমর্থকরাই শুনতে রাজি নন। কারণ এই মুহূর্তে একটা বিশ্বাস বদ্ধমূল হয়েছে চারিদিকে, আর সেটা হচ্ছে হকার মানেই গরিব তো নয়, হকাররা আসলে লাখপতি। সব হকার এইরকম বড় লোক, বুঝেছো কিভাবে?
একটা অবৈধ কচুরির দোকান আছে, সেই কচুরির দোকানে ঘন্টায় 100টা করে কচুরি বিক্রি হয়, তার মানে 10 ঘন্টায় 1000টা কচুরি বিক্রি হচ্ছে, এক একটা কচুরির দাম 10 টাকা, মানে দিনে কত টাকা? 10,000 টাকা। তাহলে মাসে কত? 30 দিনে 3 লাখ টাকা। বুঝেছো? ব্যাটা লাখপতি একেবারে। হকার তো লাখপতি, হকার মোটেই গরিব না। এবারে এই কচুরির দোকানে এই যে কচুরি আলুর তরকারি তৈরি করা হচ্ছে, তার জন্য কাঁচামাল, সবজি, তেল যা যা কিনতে হচ্ছে তার কোনো খরচ নেই, গ্যাসের কোনো খরচ নেই, লেবার কস্ট নেই, কোথাও কাটমানি ঘুষ কিচ্ছু দিতে হচ্ছে না ওই অবৈধ দোকানটা চালানোর জন্য, সেরকম কোনো খরচপাতি নেই। এবং সব থেকে বড় কথা, দিনের প্রতিটা ঘন্টায় প্রতিটা সময় একই হারে মানুষ সেই দোকান থেকে কচুরি খেয়ে যাচ্ছেন। সকাল দুপুর বিকেল সন্ধ্যা প্রতি ঘন্টায় 100টা করে কচুরি বিক্রি হয়ে যাচ্ছে। আবার এইরকমই হাত ঘোরালেই চা তৈরি হয়ে যায়, আর সেই চা বিক্রি করে লাখপতি হয়ে যাবে। একটা চায়ের দোকানও আছে, সেখানে দিনে 2000 কাপ চা বিক্রি হয়, কিন্তু সেই চা তৈরি করার জন্য কোনো দুধ, চিনি, গ্যাস এসব কোনো কিছুর কোনো খরচ নেই, কাঁচামাল, লেবার কস্ট আবারও কোনো খরচ নেই। ওই মধুসূদনের দইয়ের ভাঁড়ের মতো একটা আলাদিনের চায়ের কেটলি আছে, বললেই সেটার মধ্যে চা চলে আসে, আর সেই চা বিক্রি করে বড়লোক হয়ে গেছেন সেই হকার। দেখুন, এইগুলো হচ্ছে সমাজ মাধ্যম, হোয়াটসঅ্যাপে চলতে থাকা বিভিন্ন রকমের হিসাব। তবে এই হিসাবের উৎস হিসাবে আবার একজন বিধায়কও সামনে উঠে এসেছেন, সদ্য বিধায়ক হয়েছেন তিনিও এরকম হিসেব সামনে রাখছেন, এবং তিনিও সাংবাদিককে দাবড়ে বলছেন, আরে কি বলছেন আপনি, হকার গরিব? হকার গরিব এই ধারণাটা মাথা থেকে একেবারে আগে সরিয়ে দিন। হকার মোটেই গরিব নয়, আপনার মাইনের থেকে দ্বিগুণ সে কামায়। কিন্তু এখন আমি তাকে একেবারেই কিচ্ছু বলতে চাই না, শুধুমাত্র একটাই কারণে, আর সেই কারণটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হকার উচ্ছেদের যখন প্রতিবাদ করছেন, শুভেন্দু অধিকারী গরিব হকারদের পাশে দাঁড়ানোর কথা যখন বলছেন, তিনি যখন বলছেন এই গরিবদের ওপর অত্যাচার করা যাবে না, গরিব হকারদের পুনর্বাসন দিতে হবে, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে কে ছিলেন? আরে এ তো সেই বিধায়ক সেখানে দাঁড়িয়েছিলেন। বিধায়ক তখনই তো বলে দিতে পারতেন শুভেন্দু বাবুকে যে আরে শুভেন্দু দা, তুমি কি বলছো, তুমি জানো না আমার কাছে হিসেব আছে, এইসব হকারদের তুমি গরিব বলছো, এরা আসলে গরিব নয়, তুমি কি জানো, তোমার থেকে আমি আরো বেশি জানি, শোনো না আমি তোমাকে বলছি, আমি তো পিএইচডি করে ফেলেছি এই ব্যাপারে, তুমি আমার থেকে জানো। তখনই তিনি সতর্ক করে দিতে পারতেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কি খাদ্য চাই, কিসে খেতে উত্তম অতি, নায়েবের অনুরোধে ধনপতি চারদিক দেখে নিয়ে বার কয়, হাসলেন ফিক ফিক, তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। এক কাজ করুন, আপনি তো এটা বুঝবেন না, আপনি বরং শ্রমিক ভট্টাচার্যকে ধরুন, উনি আপনাকে ভালো করে বুঝিয়ে দিতে পারবেন। আর না হলে আপনাকেও অনুব্রত মণ্ডলের মতো বলতে হবে, এ আবার কেমন কবি, এ আবার কেমন কবিতা। কারোর জীবন সহজ করতে কোনো অ্যাপিল করা সরকারের কাছে সেটা কোনো পাপ নয়। সরকার যদি সেটাকে পাপ হিসেবে দেখে তাহলে সেইটা পাপ, আর তারপর সরকার যদি নিজের যুক্তিতেই পা পিছলে পড়ে তাহলে সেটা মহাপাপ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চোখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাতে ছোট না হয়ে যান সেইটা একটু দেখবেন প্লিজ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।